আজকে অত্র প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আমিনুর রহমানের শেষ কর্মদিবস। এই কর্মদিবসে উপস্থিত সবাইকে আমি সেই নিবেদে সালাম, আসসালামু আলাইকুম, আদাব ও বাচ্চাদের প্রতি আমার শুভেচ্ছা। অনেক সময় ধরে এই অনুষ্ঠানটি চলছে, আমার নিজেরও কোনো ধৈর্য নাই। আমি বুঝতে পারছি বাচ্চারাও বেশ নড়াধরা করছে। আমি দুই এক কথায় শেষ করে দেব, তারপরে তোমাদের আমাদের যাকে নিয়ে এই অনুষ্ঠান কেন্দ্র করে এই অনুষ্ঠান উনি বলবেন। অনেক স্যারেই অনেক এলাকার সুধীজন অনেক কথা বলেছেন। আমিনুর আমার সমসাময়িক, আমরা বন্ধুর মতো, বয়সে অবশ্য একটু ছোট। এখন ঘটনা হলো ভাই সম্পর্ক, কিন্তু ভাই চাচা চাচার তো ভাই। তা এই এলাকারই ছেলে, এই গ্রামের ছেলে, আপনারা কম বেশি সবাই জানেন। আমি এক কথাই বলবো, আমিনুর একটা ব্যক্তি নয়, একজন প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠান কখনো কোনো কাজে বিফলতা লাভ করেননি। যেখানেই হাত দিয়েছে সেখানেই কিছু না কিছু মঙ্গলজনক কিছু কাজ করেছে। আমি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সভাপতি আছি, অদ্যাবধি আছি, হয়তো থাকবো না। একটা না অনেকদিন থাকা নাকি যায় না। এখন নতুন করে একটা পরিপত্র জারি হয়েছে। আমি যতদিন সভাপতি ছিলাম এই প্রতিষ্ঠানে আছি, কোন শিক্ষক, উনি তো প্রধান শিক্ষক, বলতে পারবো না সভাপতি হিসাবে আমি কোথাও কোনো খবরদারি করছি। আমার মনে হয় যে আমি সভাপতিকালীন সময়ে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আমিনুর রহমান অনেকটাই স্বাধীনভাবে সুন্দরভাবে কাজ করতে পেরেছে। আমি জানি তার মন মানসিকতা ভালো। ভালো কাজ ছাড়া, ভালো চিন্তা চেতনা ছাড়া কোনো খারাপ কাজের মধ্যে আমিনুর রহমান নেই। আমি বলবো ত্যাগ, তার শ্রম, তার সাধনা, এই প্রতিষ্ঠান এমন কোনো জায়গা নেই। কে যেন আগে বলছিল যে গাছ থেকে শুরু করে এই যে ইট, প্রতিটা ইট, বারান্দা, টিন, পাকা আধা পাকা ঘর, সবখানেই তার একটা আদর ছোঁয়া আছে। ভালো চিন্তা ছাড়া কখনো মন্দ চিন্তা করে না তিনি। তো এই শেষ কর্মদিবসে আমি কথা বাড়াবো না। আমি এক কথাই বলছি, আমিনুর রহমান এই এলাকার একজন গর্ব, একজন ব্যক্তিত্ব, একজন আদর্শবান ব্যক্তিত্ব। তার মাঝে যে আদর্শ আছে এই এলাকায় কারো সেই রকম আদর্শ নাই। তো কাজেই এই আদর্শ ব্যক্তিটি এই প্রতিষ্ঠান থেকে আজকে শেষ কর্মদিবসে বিদায় নিচ্ছে। এটা আমাদের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি অনেক অনেক ঘাটতি, এই এলাকাবাসীর জন্য। তারপরও আমরা এলাকার লোক হিসেবে এলাকাবাসী চাবো এই প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে সে বিদায় নিচ্ছে, কিন্তু আমরা তাকে সব কাজে কর্মে যাতে পাই এই আশাবাদ ব্যক্ত করছি। আর অবসর জীবনটা সে ভালো সুন্দরভাবে সুস্বাস্থ্যভাবে কাটুক, তার দীর্ঘায়ু কামনা করছি। তার শুভকামনা, এই শুভকামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য রাখবেন, যার জন্য এই আয়োজন, কচুয়া চৌরঙ্গী সেবা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক অধ্যক্ষ জনাব মোহাম্মদ আমিনুর রহমান স্যার। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমার বন্ধুবর জনাব আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক চৌরঙ্গী সেবা সংঘ কোচিয়া। এখানে উপস্থিত আছেন এই বিদ্যাপীঠের ভবিষ্যৎ কর্ণধার সহকর্মী হারুনুর রশিদ, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কোচিয়া চৌরঙ্গী সেবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুজপতি মেনুজ আলম, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, এসএমসির সদস্যবৃন্দ,
প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সভাপতি শ্রেণীকে আসসালামু আলাইকুম, আদাব, আন্তরিক ভালোবাসা। আসলে কি বলবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না, কারণ একটা ব্যতিক্রমী ঘটনা আমার জীবনে। একটা ছোট মানুষ আমি, অনেক এরকম অনুষ্ঠানে, বিদায় অনুষ্ঠান, বরণ অনুষ্ঠান, অনেক অনুষ্ঠানে থাকার সুযোগ হয়েছে, বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আজকে আমার জন্য এই অনুষ্ঠান। আসলে মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে যায়। আমি কাল নিজেকে সংবরণ করার চেষ্টা করছি যাতে কোনোভাবে আবেগপ্রবণ না হয়, শক্ত থাকার চেষ্টা করেছি, কিন্তু অনেকের আবেগ দেখে আসলে আবেগটাকে ধরে রাখতে পারি নাই, কারণ এটা একটা স্বাভাবিক ঘটনা আমি মনে করি। আমি বলেছিলাম যে সব কিছু স্বাভাবিক থাকবে, আমি স্কুলের ক্লাস হবে, আমি আসবো, যেহেতু এটা মেনে নিতেই হবে, বিদায় নিতেই হবে। এই বাচ্চা কাচ্চারা ক্লাস করবে, তার মাঝে আমি দুই একটা কথা টথা বলে দায়িত্বটা হস্তান্তর করবো, তারপরে হয়তো কথা হবে। দেখি যে এই প্যান্ডেল, তারপরে বাচ্চারা ওইদিকে লাইনে দাঁড়াইছে, এটা আসলে আমি চাইনি। যা হোক হয়ে গেছে। এখন আমার সহকর্মীরা তারা হয়তো আবার দেখি মাইক্রো দেখে তো আমি আবার অবাক যে আমাকে তারা হয়তো এই মাইক্রোতে করে হয়তো বাড়ি পাঠিয়ে দেবে। এই ফেসবুকের সৌজন্যে, ফেসবুকের সুবাদে আসলে অনেকের এই অনুষ্ঠানগুলো দেখার সুযোগ হয় আমাদের, আমিও দেখি, তখন আবার একটা আবেগপ্রবণ হয়ে যায় যে আমারও তো একদিন আসতেছে, তাই না? কিন্তু আমি আসলে এমন এক জায়গায় বাস করি যে অনেক হেডমাস্টার, আমি হারুন স্যারকে বলি যে হারুন, আমি আমার অভিজ্ঞতা দেখছি যে অনেক স্কুলের হেডমাস্টার যেদিন চাকরি চলে যায় তারপরে দিন আর স্কুলে ঢুকতেই পারে না, এরকম অভিজ্ঞতা আমার আছে। তা আমার এরকমটা হবে না ইনশাল্লাহ। আমি সৌভাগ্যবান ওই হিসাবে আমি আমার স্যারদের কাছে ক্ষমা চাই, যেহেতু তাদের অনেকে হয়তো অনেক কষ্ট দিচ্ছি, অনেক ধমক টমকও দিচ্ছি। আমি অনেক সময় কথা পর্যন্ত বলতাম যে আমি সেই মানুষ যে আমি যে কোনোভাবে আমি সৌভাগ্যবান যে আমার স্কুলে হলো, আমার গ্রামে হলো আমার স্কুল। স্বভাবতই যেখানে এটা গ্রামে যদি থাকে, গ্রামের মানুষের আমার বাড়ির পাশে যে মানুষটা, তার ক্ষমতাটা অবশ্যই একটু বেশি থাকে, অবশ্যই একটু প্রভাব থাকে। আমি ওই মানুষ যে আমার গ্রামে আমার স্কুল, আমি যদি কোনো অন্যায়ও করি সেখানে আমার একটা সমর্থন থাকবে, সেই অন্যায়টারও সমর্থন থাকবে। কিন্তু অনেক স্কুলে আমি দেখছি যে হেডমাস্টারকে বের করে দেওয়া হয়েছে, ওর পাশে দাঁড়াবার কেউ ছিল না। আমি সাথে বলতাম মাঝে মাঝে রসিকতা করি, আবার একটু ধমকও দিতাম, মাঝে মাঝে গল্প শোনাইতাম। আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করছি, ওইখানে মেকিয়াভেলি একজন আছে, রাষ্ট্রবিজ্ঞানে মেকিয়াভেলি। ওই যে আমাদের ম্যাডাম মাথা নাড়াচ্ছে, কি রাষ্ট্রবিজ্ঞান ছিল নাকি? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, ভালো সাবজেক্ট। যাই হোক, ওই রাষ্ট্রবিজ্ঞানে ওইখানে একটা মেকিয়াভেলি একজন রাষ্ট্রবিজ্ঞান ছিল। ওইখানে ওনারা ছিল যে একজন শাসকের দুইটা গুণ থাকতে হবে। শাসক, হেডমাস্টার কিন্তু একজন হেডমাস্টার স্যারও যেমন, উনি একজন শাসকও কিন্তু একজন পরিবারের হলো কর্তা। এটা অনেক বড় পরিবার, যেখানে হলো ধরেন 800 থেকে 1000 জন আমরা এই পরিবারের সদস্য। এই পরিবারের কর্তাকে অবশ্যই মাঝে মাঝে কঠোর হইতে হবে। আমি মাঝে মাঝে হারুন স্যারকে বা অন্যদের শোনাইতাম যে শাসকের দুইটা গুণ থাকতে হবে। একটা হলো শাসক হবে সিংহের মতো হিংস্র, আর শৃগালের মতো দ্রুত। তাকে সিংহের মতো হিংস্র হইতে হবে, আবার কৌশলীও হইতে হবে। আমি আমার মাঝে মাঝে আমার মেম্বারদের, যেহেতু আমার মতো একটা ছোটো মানুষ, আমার একসঙ্গে দুইটা জিনিস পাওয়ার সুযোগ হয়েছে, যেটা হয়তো অনেকের হয় না। আমি একই সঙ্গে আমার লক্ষ্মী সাহেবের চেয়ারম্যান আছি দীর্ঘ সময়, আবার এই স্কুলের হলো সবাই জানেন যে প্রতিষ্ঠাকালীন থেকে আমি প্রধান শিক্ষক আছি। অবশ্য আমি আসতে চাইনি এখানে 1996 সালে আমরা, আসলে যদি আমাদের এখানে লেখা আছে 1994 সাল। এই তোমার বিরক্ত হবে নাকি? আমার কি খুব বুড়া বুড়া মনে হয়? আমার কিন্তু ভোট আসলে আমি রসিকতা করি যে ভোট আসলে আমার বয়স হয় 35। যদি আমার তোমার বুঝতে পারতো যে পুরা 60 বছর না, আমার বয়স আজকে একেবারে 60 বছর পুরাপুরি। কোনো মানে বৃহৎ যোগের দরকার নাই, কিন্তু আসলে একটা কথা বেশি হবে, 60-এর বেশি হবে। কারণ আমাদের একজন নোয়াখালী স্যার ছিল, হেড স্যার, ওই যে আমাদের মশুর মেম্বার আছে নাকি, মশুর মেম্বারের বাবা আমাদের অনেক প্রিয় স্যার ছিল। উনি না হলে হয়তো আমরা ভালো লেখাপড়া করতে পারতাম না। উনি শাসনও করতো, আমাদের সৌভাগ্য করতো। উনি বোধহয় একটু বয়সটা আর কি একটু 19-20 করে দিচ্ছে, তখন এরকম সুযোগ ছিল।
হ্যাঁ, নাহলে আমার যত বন্ধু আছে, তারা কিন্তু অবসরে গেছে। এই যে আমাদের বন্ধু, আমরা একসঙ্গে লেখাপড়া করছি, উনিও চাকরি করতে, উনিও অবসরে গেছে। যাই হোক আর কি, তো আমার কিন্তু মনে হয় না যে আমিও তো বুড়ো হয়ে গেছি। আমাদের সময় আমরা যখন তোমাদের মতো ছিলাম ছোট, 50-60 বছর হলে আমরা এইরকম দেখতে পারবো, 60 বছর বয়স। কিন্তু আমার বয়স যে আজকে 60 বছর, আমার কিন্তু এটা মনে হচ্ছে কি তোমাদের মনে হয় না, কিন্তু আসলে হয়ে গেছে, কারণ আমাকে অবসর নিতে হবে, তাই না? তো যেটা বললাম যে আমি কিন্তু এটা আসতে চাইনি। আমি ওই যে লক্ষ্মীচাপ পল্লমপাট একটা স্কুল আছে, ওইখানে আমি হেডমাস্টার ছিলাম, প্রতিষ্ঠাতাকালীন হেডমাস্টার। ওখানে আমাদের এই যে আমাদের মেম্বারের বাবা যিনি মারা গেছেন, আমাদের স্যার শফিকুল্লাহ সাহেব, উনি সহ এটা করছি, উনি ওটাতে ছিল। পরে এই যখন আমরা চৌরঙ্গি ক্লাব করলাম, এটা বারবার কিন্তু আসতেছি যে স্কুলটা আমি আমার স্যারদের বিভিন্ন সময় বলি, যেটা কে করলে এই অবদানটা আমাদের স্বীকার করতে হবে। আমি যদি মনে করি, আমি অনেক ছাত্রকে বকা দিছি যে এত যদি যোগ্যতা থাকে তো সরকারি চাকরি নিতে পারেন, এখানে আসছেন কেন? এখানে যেহেতু আসছেন, তাহলে আপনাকে কিছু জিনিস স্বীকার করতে হবে যে এই স্কুলটা একদিনে তো হয়নি। এখানে চৌরঙ্গি সেবা সংঘের অবদান আছে, একদম পুরা চৌরঙ্গি সেবা সংঘের নামে। কিন্তু আমি এখনো এই নামটা সিলেক্ট করছিলাম, যেহেতু এই তখন থেকে আমি সভাপতি আছি। আমি কিন্তু চৌরঙ্গি সেবা সংঘেরও সভাপতি সেই আছি 1986 সাল থেকে। অনেক ভোট হইতো আমার কারণে, আমার এই পদে কখনো ভোট হয়নি। ভোট হইতো, আমি আমার ভোটটা দিতে লজ্জা করতাম, যে আমি জানি যে সবাই আমাকে ভোট দিবে, আমারটা দিলে তো ধরা পড়েছিল যে আমিও আমাকে দিচ্ছি। যাই হোক, এটা অন্য কথা। এই চৌরঙ্গি সেবা সংঘের কিন্তু মাধ্যমে স্কুলটা আমি হচ্ছে যে সেদিন সেবা নামটা দিলাম, এই সংঘ নামটা দিলে আর আমার কোনো আফসোস থাকতো না। চৌরঙ্গি সেবা সংঘ স্কুল বা উচ্চ বিদ্যালয় বা স্কুল অ্যান্ড কলেজ, এটা আসলে ভুল হয়ে গেছে। তো স্কুলটা করতে চৌরঙ্গি সেবা সংঘের 1 নম্বর অবদান। আমি স্যারদেরকেও বলতেছি, আমার সহকর্মী হারুন স্যারকে আমি বলতেছি, এটা স্বীকার করতে হবে, না করলে আমরা অকৃতজ্ঞ হব। আমি যদি আমার অরিজিনকে যদি অস্বীকার করি, তাহলে তো আমি কোনো সভ্য মানুষ হব না, তাই না? আমরা যদি আমার উত্তরাধিকার দেখি যে আমরা এখানে বড় বড় কথা বলতেছি, তা আমার বাপ দাদারা কি ছিল? আমার বাবা, আমি যার উত্তরাধিকার মনে করেন যে আমার বাবা সবাই ছিলেন যে ওসমান চেয়ারম্যান, 35 বছর উনি চেয়ারম্যানই করছিল, কিন্তু ওনার শিক্ষাগত যোগ্যতা কি? উনি 8 কি 9 পাস ছিলেন। আমার দাদা হয়তো আরও ছিলেন। সুতরাং আমরা হয়তো অনেক বড় শিক্ষিত হয়েছি, ডিগ্রি হয়েছি, তো তাদেরকে আমরা অস্বীকার করবো? সুতরাং চৌরঙ্গি সেবা সংঘকে অস্বীকার করি। আসলে এই চৌরঙ্গি স্কুল আমার নামে যতই বিদ্যুৎ করা হয়, আমি মনে করবো এটা সুতরাং এটা স্বীকার করতে হবে। আমি হারুন স্যারকে অনুরোধ করবো, আমার এটা হয়তো আগেই করা দরকার ছিল। আমি চৌরঙ্গি সেবা সংঘের যারা সদস্য, তাদের নামটা দিলে একটা যেন ব্যানার আকারে হেডমাস্টারের পক্ষে রাখা হয়, এটা করলে আমি আসলে বাধিত হবো। এটা আমারই করা দরকার ছিল। তো স্কুলটা তো আসলে অনেকের শ্রম, অনেকের ত্যাগের বিনিময়ে আসলে হয়েছে, যাদের কয়েকটি নাম না পড়লে আসলে আমি মনে করি যে আমি অকৃতজ্ঞ হব। চৌরঙ্গি সেবা সংঘ আসলে প্রথমে জানলাম নিতেই হবে এটা। তারপরে তো কিছু সদস্য আছে, যেমন আমাদের প্রতিষ্ঠাতা, আমি যেমন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক, এরকম প্রতিষ্ঠাকালীন আমাদের সভাপতি ছিলেন এই শহীদুল্লাহ পারভেজ, ইনিও চৌরঙ্গি সেবা সংঘেরই সদস্য। এখানে আছেন আমাদের আব্দুল লতিফ বন্ধুবর, যার বক্তব্য আপনারা শুনলেন। উনি দাতা চৌরঙ্গি সেবা সংঘের, এবং সেই তখন থেকে উনিও হয়তো বিভিন্ন সময় এটা পরিবর্তন হয়েছে, সাধারণ সম্পাদক। আমার ছোটো ভাই ইনুস বলছিলেন যে এই চৌরঙ্গি সেবা সংঘের ডালপালা মিলে এত দূর আসা, এবং সেটা মৃতপ্রায়, আসলে মৃতপ্রায়। আমরা সেটা পুনরুজ্জীবিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে তো আমি একটু হলো ফাঁকা হয়ে যাচ্ছি, বোঝাটা একটু নামতেছি। এখানে আমাদের আছেন যিনি সভাপতি ছিলেন সুলতান আলম, উনি। এখানে আমাদের আছেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার অরবিন্দ রায়, যাদের নাম না নিলেই আমি অকৃতজ্ঞ হব এই পরন্ত বেলায়। এখানে আমাদের ডাক্তার দালাল, যিনি বক্তব্য দিলেন, যাদের বেশি অবদান। এখানে অনেকের সবার অবদান আছে, কিন্তু যাদের অবদানটা আমি বেশি এখানে স্বীকার করতে হবে। আমার ছোট ভাই চৌরঙ্গি সেবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলম, যার কাছে আমরা অনেক সহযোগিতা নিয়েছি, অনেক টাকা ধার নিয়েছি, কারণ আমরা জানি যে তার একটু টাকা পয়সা আছে, এটা থাকা আমাদের জন্য ভালো, কারণ আমাদের কাজে লাগে। এখানে আছেন আমাদের একজন মারা গেছেন, উনি হলো এই কলেজ করার কত যে আমাকে বলছেন, চেয়ারম্যান সাহেব এটা কলেজ করেন।
ইনি হলো মরহুম অফিজউদ্দিন। এই যে এনারই বড় ভাই মারা গেছেন, তার জন্য আমরা তার মাগফিরাত কামনা করি। এখানে আর একজন আছেন যিনি আমাকে অনেক উৎসাহিত করেছেন। এক কথায় তিনি জমিটা যদিও আমরা পয়সা দিয়ে নিয়েছি, বিভিন্ন জায়গায় দিছি, ইনি হলো মরহুম আফাজউদ্দিন। উনি অনেক শিক্ষানুরাগী মানুষ, তার হয়ে মাগফিরাত কামনা করি। এখানে আমার মরহুম যে বাবা ওসমান গনি মিয়া, তারও অবদান আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। আমার বড় ভাই যিনি ডক্টর আবুল কালাম আজাদ, জানেন এই বিলের ব্যাপারে ওনার সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি, উনি এটাতে আমাদের সহযোগিতা করেছেন। আর একজন যিনি মরহুম জাকারিয়া, অধ্যাপক জাকারিয়া, আমি না বোধ হয় অনেকে জানি, উনি ওনার অবদান আছে। উনি স্কুলটা করার ব্যাপারে অনেক সহযোগিতা করেছে আমাদের। তখন হলো অবরোধ ছিল, তখন অবরোধ যে ঢাকা যাওয়া যাইতো না। অনেকে আমরা জানি যে ঢাকা থেকে অনেকে সাইকেল কিনে, রিক্সা ভ্যান কিনে ঢাকা থেকে আসছে, একদম লাগাতার অবরোধ ছিল। উনি নৌপথে, এই আমাদের স্কুলের জন্য নৌপথে ঢাকা গেছে, রাস্তাঘাট তখন। আর একজন আছে আমাদের, এখনো আছেন আমাদের ভূপেন স্যার, উনি যথেষ্ট আমার এখানে সহযোগিতা করেছেন, বিভিন্ন সময় উৎসাহ দিয়েছেন। এখানে আরেকজন আছেন নরেন বাবু, মারা গেছেন, উনি যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন। আর একজন আমাদের এখন অসুস্থ একজন সদস্য সতীশ চন্দ্র, এনারই বাড়ি, উনি গরিব মানুষ, এখন অনেক অসুস্থ, তার জন্য আমরা তার মুক্তির জন্য প্রার্থনা করি। এরকম অনেকেই, এরা হলো অগ্রে ছিল, তারপরে হলো সঙ্গে তো আমরা সবাই ছিলাম। আরও অনেকের অবদান বললে হয়তো অনেক সময় লাগবে। তো যেমনটি কথা ছিল যে আমি আসলে এখানে হেডমাস্টারটা হব না, তখন আমি বলমপাটের হেডমাস্টার ছিলাম। যেহেতু আমি ক্লাবের সভাপতি এবং ক্লাবের মাধ্যমে স্কুলটা হচ্ছে, সবাই বললো যে আপনি একটু প্রথমে হলো করেন, সহযোগিতা করেন। আমি বললাম যে ঠিক আছে, আমি ধার দেবো মানে আমি এখানে আসবো না, আমি স্কুল করে দিয়ে আমি আমার ওই জায়গায় যাবো, বলমপাটে যাবো। এই কারণে যে ওইখানে আমি বেসরকারি ছিল, তখন আমার ছোটোবেলা থেকে একটু শখ ছিল যে চেয়ারম্যান হবে। এই শখ না, মানে আমি যখন এরকম এদের চেয়েও ছোটো, এই ছোটো থেকে আমাকে আমার গ্রামের লোকজন বলতো, বাবা তোর চেয়ারম্যান বানাবো, তো ভোট দেবো, তো ভোট দিবার খুব শখ বাবা। আসলে সত্যি কথা, অনেকে আমি দেখতে যাইতাম, অনেক অসুখ টসুখ হলে, কি হিন্দু কি মুসলমান, একদম কষ্ট করি উঠতো, বাবা তো ভোটটা দিয়ে মহিলে আসলে শান্তি পাবো। খোদার কিনা বলতেছে, একদম কোনো বানানো কথা না। এই ছোটোবেলা থেকে একটু চেয়ারম্যানের ঝোঁকটোক ছিল, যে আমি এলে ঝামেলা নেবো না, তাহলে ওইখানে হইলে আমার ইউনিয়ন পরিষদের মাঠে চেয়ারম্যানিও করবো, আমি হলো মাস্টারিও করবো। পরে এটা অবশ্য সরকারি হয়েছে, এখন হইলে আর চেয়ারম্যানই করা যাইতো না, বাদ দিতে হইতো। আমি বললাম, পরে দেখি স্কুল করতেছে, আবার একটু লোভ ধরে গেল। লোভ মানে কি, এখানে দেখি যে প্রথম টিকলে এই যে সহকারীরা আছে, পিয়ন বা যাদের যাই বলি, এমএলএস কইলি হলো চেয়ার আগে দেয়, চা নেয়, এটা তো প্রাইমারিতে নেয়। এই লোভে পড়ে গেলাম আমি, যে মনে হচ্ছে সবাই আবার স্যার কয়, এত গ্রাজুয়েট আসি স্যার কয়। যে আমার সাথে তো সবাই শিক্ষিত বেশি, এই যে আমাদের শহীদুল স্যার, এখানে যারা আছে সব মাস্টার ডিগ্রি করে, আমার হারুনও মাস্টার ডিগ্রি, সবাই তো স্যার কয়, তেলও দেয়। আর তেল এমন এক জিনিস, তেল বুঝো, এই তেল বুঝো, তেল এমন এক জিনিস যে তেল পছন্দ করে না এরকম লোক দুনিয়াতে নেই। কোনো মানুষ, এমন কোনো মানুষ নাই যে তেল পছন্দ করে না। তেল মানে কি মাথার দেওয়া তেল? হ্যাঁ, তেল মানে কি? হ্যাঁ, তেল মানে এই যে স্যার কাউ আদাব দাও, সালাদ দাও, ওটাও তেল। আমি একটা তেল, একটা প্রবন্ধ আছে হরপ্রসাদ শাস্ত্রী, যাদের গুগলে সার্চ করলে হরপ্রসাদ শাস্ত্রী তৈল আছে, তৈল, এটা পড়লে বোঝা যাবে, ওটা পড়লে অনেক সময় লাগবে। তো একটু তেলে পড়ে গেলাম আমি। তেল মানে এখন সবাই আদাব দেয়, সালাম দেয়, আবার দেখি আমাদের সিদ্দিক, আবার অনেকে আছে বললে চা আনি দেয়, তাহলে তো লোভে পড়ে গেলাম আমি। এই আর গেলাম না, আমি থাকি গেলাম এখানে, ওটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এই তো আছি। পরে মনে হলো যে একটু কলেজ করি। এই কলেজ করা আমার এখন মনে হচ্ছে যে ভুল হয়েছে। তখন মনে হয়েছিল যে কি, যে এই কলেজ হলে এলাকার অনেকে ধরেন পান্তা ভাত খেয়ে তো ইন্টারমিডিয়েটটা পাস করতে পারবে। দেখি যে এত বিল হচ্ছে না, এই যে স্যাররা মন খারাপ, স্যারদের মন খারাপ, আমারও কষ্ট লাগে যে অপূর্ণতা থাকি গেল, যে বিলটা করতে পারলাম। অনেক চেষ্টা করছি, সরকার যদি সামনে এমপিও দেয়, আমি মনে করি সদুল স্যার মন খারাপ করার কিছু নেই, আমি আছি, আমি বেঁচে থাকলে আছি, মহিলা তো আর বলা যাবে না। আমার বিশ্বাস যে সামনে যদি সরকার এমপিও দেয়, সদরে একটা হলেও আমাদেরটা হতে হবে, কারণ আমরা সব যোগ্যতা হলো পূরণ করছি। তখন আর একটার জন্য আমরা আটকে গেছি, আপনারাও ছিলেন, একটা যোগ্যতা ছিল নাকি যে আমাদের আর 26টা ছাত্র, আমার 171টা শিক্ষার্থী লাগতো, আমাদের ছিল 146, আর সম্ভবত
26টা যদি বাচ্চা আমরা ভর্তি করাইতে পারতাম তাহলে আমাদের বিলটা হইতো। এমন এক হতভাগা আমরা। তারপরে আমাদের বিল্ডিং নাই, এই বিল্ডিং করতে পারিনি, আমার আসলে কষ্ট লজ্জাও লাগে। দেখ হারুন স্যার আছে, আমি সময় দেবো, খালি আসলে তো এই শেষ কর্মদিবস মানে হলো তো আর একেবারে প্রস্থান না। আমাকে অনেকেই বলছিল, আসলে আমাকে আমার হিতাকাঙ্ক্ষী যারা অনেকে বলছিল যে স্যার চেয়ারম্যান সাহেব এক্সটেনশন নেওয়া যায় না? বলছে হ্যাঁ নেওয়া যায়, বিনা বেতনে নেওয়া যায়। আমি বলছি যে আমি নেব না, কারণ রসে গান ছাড়া ভালো। আমাদের একটা প্রবাদ আছে যে রসে গান ছাড়া ভালো। আমি এখনো যে আজকে যতটুকু ইজ্জতের সহিত আমি বিদায় নিলাম, এতে বলি যে অনেক হেডমাস্টার আছে যে ওইভাবে আর বিদায়টা নিতে পারে না, পরের দিন ঢুকতেই পারে না, স্কুল মাঠে ঢুকে পারে না, এরকম ঘটনা আমার জানা আছে, যেহেতু অনেক ইয়ে আছে। আর স্কুল যাই হোক, আমাদের স্কুলটার একটা নাম আছে, কিন্তু মানে ভালো হোক মন্দ হোক, আমি মনে করি যে আসলে আমি এটা দায় স্বীকার করি যে যে আদর্শ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আমরা স্কুলটা করতে চাইছিলাম সেটা পারির জন্য দায়ী আবার আমি, এটা আর কেউ কিন্তু দায়ী না, দায়ীও আমি। কারণ আমার যে অবাধ সুযোগ, অবাধ স্বাধীনতা এখানে ছিল, কেউ আমার কথায় আমার কাজে হস্তক্ষেপ করতো না, সবাই আমাকে সহযোগিতা করতো, কেউ বিরোধিতা করে না। এই যে সভাপতি সাহেব বললেন, উনি খালি সই ছাড়া আর কোনো ডিক্টেটরশিপ। এখানে আমি অনেক সময় বলি যে আমি এখানে ডিক্টেটরশিপ চালিয়েছি, এক না একতন্ত্র চালিয়েছি, কেউ আমার বিপক্ষে ছিল না, সবাই সহযোগিতা করছে। তবে একটা আমি বলবো যে আমি কোনো স্বেচ্ছাচারিতা করি নাই। আমি যদি স্বেচ্ছাচারিতা করতাম তাহলে হয়তো এটা পাইতাম না। আমি টাকার পিছনে ছুটি নেই, এখানে 40 জনকে কম বেশি নিয়োগ দিয়েছে, তো 1 লাখ হলে তো 40 লাখ, তো আমার বাড়িতে 1 তলা থেকে 5 তলা হইতো, তো আমি তো একটা ইটও কিনতে পারিনি। কেন ওইটা না, আমরা চাইছিলাম যে একটা ভালো জিনিস হবে। আমি অনেক সময় বলি যে এটা একটা গোলাপের বাগান, আমার বাচ্চারা, আমার খালি খারাপটা লাগতেছে কোনটা, কোনো খারাপ নেই, যেটা তো ছাড়তেই হবে, বরং একটা পূজা নামতেছে। কিন্তু এই যে বাচ্চাগুলো, এদের মুখটা আমার আসলে এত মনে পড়ে যে এদের কোনো নিষ্পাপ, কিন্তু এদের কোনো দোষ নাই, কলঙ্ক নাই, এই মুখগুলো আসলে ওইভাবে আমি দেখতে পাবো না, এইটাই খালি কষ্ট, আর কোনো কষ্ট নাই। এরা আমি মনে করি যারা সবাই আমার সন্তান, এরা আমার সন্তান, এবং আমি ওরাও যেমন আমার পিতৃতুল্য সম্মান করে, শ্রদ্ধা করে, আমিও মনে করি যে সবাই আমারই সন্তান। এইটুকু খালি মিস করবো। আমি দেখো যে আমার এখানে রুম ছিল, আগে আমার রুম ছিল, এখানে বাচ্চারা ঢুকলে আমি দেখতাম কে আসতেছে কে না আসতেছে। এখন আমি ওইখানে করছি যে আমি ওইদিকে দেখি যে কে আসতেছে, এইটুকু আর কি বঞ্চিত হবে। আর একটা হলো কি যে এই আমার বাড়িটা এমন যে আমাকে নীলফামারী যাইতে হবে, সৌরভী আসতে হবে, এই একটু দেখলে একটু তো কষ্ট লাগবে 2-4 দিন। এই জন্য আমি চাইছিলাম যে আজকেরটা সাদা মাটা হবে। হারুন স্যারকে বলছিলাম যে একেবারে সাদা মাটা বিদায় হবে, ক্লাস চলবে, স্বাভাবিক চলবে, মাঝখানে আমি হয়তো 2-1টা কথা বলি, একটু সরে যাব। তো সেটা হলো না, একটা অনুষ্ঠানে হয়ে গেল। আরও অনেক কথা হলো, বলতে সময়ও লাগবে। যে আমি তো ধরেন একটা কষ্ট, একটা বোঝা হলো তো করবো। এর আগে আমি যখন নীলফামারী ছিলাম, যেহেতু আমি চেয়ারম্যান আর এটা একসঙ্গে করি, সবাই আমার ফোন আসলে 4টে কথার উত্তর দিতে হইতো আমাকে, 4টে। চেয়ারম্যান সাহেব অনেকে বলতো, স্যার বলতো চেয়ারম্যান সাহেব কোথায় আছে, বাসায় না স্কুলে, এই একটা না, সরি, বাসায় না বাড়িতে, স্কুলে না পরিষদে, এই যে 4টে কথা আগে আমার বলতে বলছে। যখন আমি নীলফামারীতে ছিলাম, পরে আমি নীলফামারী ছাড়ি চলে আসলাম বাড়িতে, হলো একটা কথা করছি। এখন লোকজন জানে যে, এখনো 2-1জন বলে যে চেয়ারম্যান সাহেব কোথায় আছেন, বাসায় না কোথায়। স্যার বাসা কোনটা? আমি মনে করি নীলফামারীটা বাসা আর এইটা আমার বাড়ি, শহরেরটা মনে বাসাই বলে। এখন একটু কমছে, যে আগে 4জন মানে ফোন দিলে 4টে কথা বলতো, বাসায় না স্কুলে না পরিষদে। তো এখন হয়তো অনেকে আর বলবে না যে কোথায়, স্কুলে না কোথায়, স্কুলে না পরিষদে। একটা কমলো, একটা কথাও কমলো, মানে চাপ হয় আসলে। হ্যাঁ, আবার অনেকে আমাকে বলতো চেয়ারম্যান সাহেব আপনি তো ভাগ্যবান মানুষ, একসঙ্গে 2টা করতেছেন, তো মনে করেন যদি সরকার আপনাকে বলে যে কোনো আপনি একটা রাখতে পারবেন, কোনটা? কিন্তু নিঃসন্দেহে আমি মাস্টারিটা রাখবো, চেয়ারম্যানই বাদ দেবো। কারণ এইগুলা এদের তো নিষ্পাপ, এদেরকে আমি কোথায় পাবো, তাই না? এরা যদি ভালো কিছু হয়, বড় কিছু হয়, তাহলেই তো না এই শিক্ষকতা জীবনের সার্থকতা। আমি একসময় পড়াইতাম, কিন্তু এখন আমার লজ্জা লাগে, অনেকে আমাকে আদাবটা আমি চিনি না বিভিন্ন জায়গায়। আর আল্লাহ সৌভাগ্য যে ধরেন আমি যখন লক্ষ্মী চাপে যাই, দেখছি ওইখান থেকে আমাদের বাচ্চারা এই ড্রেস দেখলে তো চেনা যায়, ওইখানে আদাব দিচ্ছে, সালাম দিচ্ছে।
আবার ওইদিকে চওড়া দেখি, চওড়ার দিক দিয়ে দেখি যে বাচ্চারা আমাকে আধার দিচ্ছে স্কুলের মাঠের উপর দিয়ে আসতেছে। অনেক স্কুলে একটা স্কুলের মাঠ ক্রস করে কিন্তু এখানে আসে, তার মানে এটা কম কথা নয়। কিন্তু আমি অনেকের নাম জানি না, লজ্জা লাগেছে। হ্যাঁ, আমি কেমন সার, আমি তো চিনিও না, নামও জানি। কিন্তু একসময় আমি সবার বাড়ি কোথায়, সবার বাড়ি কোথায়, নাম কি সব জানতাম, কারণ এটা জানা আসলে জরুরি। ওই যে আমি মাঝে মাঝে বলতাম যে আমার এখানে একটা ছাত্রীর বাড়ি, ওই যে লক্ষ্মীর সাথে, ওর নাম লতা। তো আমি কোনো কারণে ওইখানে একটু গেলাম যে তুমি লতা না? হ্যাঁ, হচ্ছে কাঁদি ফেলছি। স্যার আপনি আমার নাম মনে রাখছেন? আমি ওই দিন মনে হয়েছে যে এদের নাম জানা যে কত জরুরি। কিন্তু আসলে ক্ষমা চাচ্ছি আমি তোমাদের কাছে যে আমি অনেকের নাম জানি না, নামও জানি না, বাড়িও জানি না, কোন ক্লাস জানি না, পড়াই না। তো আমি কিন্তু একসময় আমি পড়াইতাম, ছোটো ক্লাসে পড়াইতাম, কেন অন্য কোনো কারণে না, আমি ভালো পড়াইতেও পারি নাই, পারি না সেটা পড়াইতাম এই কারণে যে সবার নাম জানতাম, সবার বাড়ি কোথায় জানতাম, কার বাবার নাম কি জানতাম, এবং কে কেমন হলো, লেখাপড়া কেমন, একদম পুরো আমার মাথার মধ্যে আমি বলতে পারতাম। এখন আর আমি বলতে পারি না। এখন আরুন স্যার এটা কয়টা সিপিএফ করবে, নন্দ কয়টা পাইবে, এখন এক একজন এক একটা। কিন্তু তখন আমি বলতে পারতাম, তখন আমি বলতে পারতাম যে কয়টা সিপিএফ। তো যাই হোক, আমি ক্ষমা চাচ্ছি। আসলে যে উদ্দেশ্য নিয়ে, যে ইচ্ছা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে স্কুলটা আমরা করছিলাম, সেটা কিন্তু হয়নি। আমি শিক্ষার্থী, আমার শিক্ষার্থী কিন্তু তোমাদের কাছে আসলে আমি ক্ষমাই চাচ্ছি যে ভালো কিছু তোমাদের একজন হেডমাস্টার হিসেবে যেটা দেওয়ার কথা ছিল এটা আসলে দেওয়া হয় না। দেওয়া হয় না গেল যে আমি একটু ফাঁকি দিতে দিচ্ছি। কারণ চেয়ারম্যানই আর হেডমাস্টার একসঙ্গে হয়। তো তোমাকে ক্ষমা করে দিছ, ক্ষমা করে দিয়ে এই কারণে দিতে হবে যে আমি হেডমাস্টার যদি পুরো এখানে থাকতাম তাহলে আমার বিশ্বাস স্কুলে এসে একটু ভালো হতো। সেটা হয়নি। অনেক সময় কি 9টা যখন বাঁচতো, আমার বাড়িতে আমি লোকজন আসতো, চেয়ারম্যানে 9টা বাজলে খারাপ লাগতো, এই লোক আসতো, মানে আমার স্কুল যেতে হবে। স্কুলে সে হাজিরা দিয়ে কোথায় যাই যাই অনেক সময় হতো না, এই তারাটা আমার মধ্যে থাকবে না, 2-4 দিন হয়তো থাকবে। কালকে রাতে কিন্তু আসলে সত্যি কথা, আমি মাঝে মাঝে আমার কান্না চলে আসতো। কালকে রাতে আমি বুঝতে দেই নাই, খালি একটা কারণে, এই তোমাদের আর ওইভাবে দেখা হবে না। দেখা হবে কি রাস্তাঘাটে দেখা হবে। এখন তোমরা যদি কেউ মনে করো আদাব দিবা, সালাম দিবা, তাহলে সেটা তোমাদের বিষয়। তবে আমার এই অভিজ্ঞতা আমি দেখছি কি, সালামের চেয়ে আদাবটা বেশি পাই। এটা হিন্দু প্রধান এলাকা, হিন্দুরা এমনি হলো অনেক শ্রদ্ধা ভক্তি করে, অনেক মুসলমানও আমাকে আদাব দেয়। অনেক আমি দেখি, এই তুমি মুসলমান না হিন্দু? স্যার মুসলমান। তো মুসলমান হলে কি করতে হবে? সালাম দিতে হবে। মুসলমান হলে, হিন্দু হলে আদাব দিতে হবে। আবার অনেক হিন্দুও প্রণাম দেয়, প্রণাম স্যার, নমস্কার স্যার। ওদের ডাকে, এই তুমি হিন্দু না মুসলমান? হিন্দু স্যার। হিন্দু হলে কি করতে হবে? হ্যাঁ, যে মুসলমানকে যদি তুমি তো আদাব দিবা, হিন্দু হলে তুমি নমস্কার বা প্রণাম দিবা। এগুলো এখনো শিকার আছে। তবে অনেক মুসলমানরা মুসলমানরা আদাব দেয় কারণে যে আমার স্যাররাও কিন্তু অনেক হিন্দু বেশি, তো ওটা অভ্যাস হয়েছে। আমি বলম পাটে যখন করতাম, আমার এখনো মনে আছে যে আমার কি মজা লাগতো, একটা বাচ্চা এরকম বাম হাত দিয়ে, আদাব স্যার, ভালো আছি স্যার, কি একদম মানে ওর মধ্যে কোনো কৃত্রিমতা নাই। হ্যাঁ, তো যাই হোক, অনেক কথা আছে, অনেক আমি থাকবো। আমার হারুন স্যার যদি মনে করে, সবাই যদি মনে করে যে আমি চলে যাওয়া, একেবারে চলে যাওয়া না, আমি পাশেই থাকবো। পিছন থেকে কিন্তু ভুল ধরা যায়, অনেক পিছন থেকে অনেক ভুল ধরা যায়, অনেক উপদেশ দেওয়া যায়, যেটা কাজে থাকলে হয় না, স্বীকার করতে হবে। তা আমি যেহেতু এখন পিছনে থাকতেছি, আমি অনেক ভুল ধরতে পারবো, অনেক উপদেশও দিতে পারবো। হারুন স্যাররা মানবে কিনা সেটা তাদের বিষয়, এটা তো আর বাধ্য করার কিছু নয়। আমার বিশ্বাস যে তারা মানবে, এই সম্মানটুকু তারা দেবে, তাই না? আর যে কি বলতে চাইলাম সব ভুলে গেছি। যাই হোক, এখন আরো অনেক কাজ বাকি আছে, আমাদের ভবন বাকি আছে, আমাদের বিল বাকি আছে, আরো অনেক কাজ, অনেক অপূর্ণতা আছে। তা আমি পাশে থাকবো, সে সুযোগ আমার আছে। যেহেতু চেয়ারম্যান হিসেবেও কিন্তু কিছু করার সুযোগ আছে। এইবার যেমন আমি ওখানে এটা 5 লাখ টাকার বরাদ্দ নিয়েছিলাম উপজেলা থেকে, দুর্ভাগ্য যে সব ঠিক আছে, ওইটাই কাটি গেছি। এটা নিয়ে এলো স্যার, উপজেলা স্যার অনেক ইয়ে করলেন যে স্যার আমার চাকরি চলে গেল, দুর্ভাগ্য যে এটা কাটি গেল। বলছে আপনি আছেন তো, পরে নেবেন। তো যাই হোক, এটা হয়তো আমরা হয়তো ওই বাউন্ডারিটার দায়িত্ব আমার। আমি হারুন স্যার, আমি বিভিন্ন সময় বলতাম, কথাও আসছে যে এটাকে আমি আসলে বুড়ো হইতে দেবো না। তার মানে কি বুড়ো হবে না? আমি তো বুড়ো হয়ে গেছি। বুড়ো হওয়া মানে কি যে আমরা এটাকে রংচং করবো, সুন্দর রাখবো, তাহলে এটা পুরনো হবে না।
সেই ধারা আমরা অব্যাহত রাখছি। আমরা প্রতি বছর এটা রং করি ছোটোখাটো, আর হচ্ছে ঠিক আছে, তা আমি মনে করবো যে আমি এটা থাকবে, অব্যাহত থাকবে, এইটুকু যেন হয়। খুব বেশি টাকা লাগে না, একটু রং চং করলে ভালো লাগে। বাচ্চারা ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়ে চলে যাবে, জানুয়ারি মাসে আবার তারা একটা নতুন কিছু দেখবে, সেটা এটা ফুলের বাগান। আসলে এই সৌভাগ্য অনেকের হবে না। আমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে হাঁটতেছি, হঠাৎ দেখি যে দুজন আমাকে আদাব দিল। আমি কিছু এখানে আবার কোন ছাত্র আমার, দেখি যে আমাদের এই যে লিটন জজ হয়েছে, লিটন একজন গোপালগঞ্জে বাড়ি, সে যে আমাকে যে খাতির করলো, চাটা খাওয়াইলো, মনে হয় যে ওরও ছাড়বো দেয় আমি। তো এই যে কথা করে আর কিছু না পাই, এইটুকু তো আসলে পাওয়া গেছে। তা আমাদের সৌভাগ্য এই স্কুলের যে এখানকার বাচ্চারা সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, নাকি পড়ে কোথাও বলুন? ঢাকা সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো আমাদের ছাত্ররা অনেক ভালো ভালো চাকরিও করে, তাহলে অনেক কথা। কিন্তু আসলে বোধহয় ঢাকা মেডিকেল আর বুয়েটে এখনো চান্স হয়নি করে। হ্যাঁ, এইটুকু ঢাকা মেডিকেল আর বুয়েট ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চিটাগাং, যে হাজী দানেশ, আরো অনেক জায়গায় আছে। তোমরা কেউ পাবে না? না পাবে। তোমরা কেউ ডাক্তার হইতে চাও না? তারা তো কেউ ডাক্তার হইতে চাও? আমাদের এখান থেকে ডাক্তার হয়েছে, কিন্তু কেউ ঢাকা মেডিকেল, ডিএমসি চিনো? ডিএমসি কি চিনো? ডিএমসি ঢাকা মেডিকেল, এই ঢাকা মেডিকেলে এখনো কেউ সুযোগ পায় না। আর কেউ ইঞ্জিনিয়ার কেউ হবে না? ইঞ্জিনিয়ার হইতে চাও না কেউ? বুয়েট জানো? আমার ছেলে কিন্তু বুয়েট থেকে পাশ করছে। আমার ছেলে বুয়েট থেকে পাশ করা, কিন্তু এখনো চাকরি হয় নাই। যাই হোক, বুয়েট মানে কি? বুয়েট মানে কি কও? এদিকে আসো, ইঞ্জিনিয়ার সাহেব আসো, ইঞ্জিনিয়ার সাহেব আসো। শুনতে হবে তো, এলে একটু গল্প টল্প করি, আর তো সুযোগ হবে কিনা। আর হারুন সাহেব যদি এরপরে না ডাকে, তাকে আমি জোর করে গিয়ে আসবো নাকি? তাই না? বুয়েট মানে কি কও? আগে আরো আগে আরো স্বপ্ন দেখো না? বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বিশ্ব অনেক আছে, বুয়েট, সুয়েট, ডুয়েট, রুয়েট, কিন্তু এটা হলো সবচেয়ে সেরা। তোমাদের দোয়ায় বা অশেষ রহমতে আমার ছেলে সেই বুয়েট থেকে পাশ করা। ও কিন্তু ছোটবেলায় বলতো, এ বাবা কি হবে? বলে ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার করতে পারতো না। আর আমার মেয়ে আছে, একটাই মেয়ে তোমাদের মতো, ও ছোটবেলা থেকে আমি শয়তানি করতাম, ডাক্তার করতাম। যাই হোক, আল্লাহ রহমতে ওই নীলফামারী মেডিকেলে হলো ডাক্তারিতে পাইছে শেষে কষ্টে। তা আমার বিশ্বাস যে তোমরা ঢাকা মেডিকেলে, আমার এটা অপূর্ণতা আছে যে এখান থেকে পাশ করে কেউ ঢাকা মেডিকেলে চান্স পায় নাই, আর বুয়েটে কেউ চান্স পায় নাই। ঢাকা ইউনিভার্সিটিতে অনেকে বসছে, এখনো পড়ে। হ্যাঁ, সেরা কোনটা? হ্যাঁ, রুয়েটে তো পাইছি। একদম সেরা মেধাবীদের সবচেয়ে সেরা হলো কি? কেউ যদি তোমরা ডাক্তারি পড়তে চাও, সবার টার্গেট হলো কি? ঢাকা মেডিকেল 1 নম্বর। কেউ যদি ভার্সিটিতে পড়তে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, বুয়েট। তারপরে তো অন্যগুলো আছে, এমন না যে ওখানে সবাই পড়বে, কিন্তু ফার্স্ট টার্গেট সবার থাকে। তা আমার বিশ্বাস যে তোমরা যদি ওইটা পূরণ করতে পারো, তাহলে আমি দূরে থেকে হইলো শান্তি পাবো। পারবে তো নাকি? শুরু করো আজ থেকে। কখন থেকে? আজ থেকে। দিস ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য রেস্ট অফ ইউর লাইফ, বি কেয়ারফুল। সতর্ক হও, আজকের দিনটি তোমার বাকি জীবনে। কি বললাম? দিস ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য রেস্ট অফ ইউর লাইফ, বি কেয়ারফুল। সতর্ক হও, আজকের দিনটি তো বাকি জীবনের শুরু। আমি কিন্তু খুব ভালো ছাত্র ছিলাম, আমি একদম, আমার ভাইরা সব ভালো, সবার চেয়ে আমি ভালো ছাত্র ছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে আমি ছোটবেলা থেকে ওই যে লোকজন বলতো বাবা চেয়ারম্যান বানাবো, চেয়ারম্যান বানাবো। আমি যে চেয়ারম্যান বা কি? আমি যদি ওই স্বপ্ন দেখতাম তো এমপি হব, আমার বিশ্বাস হইতে পারতেন। তো এই দেখি নাই, গোলেমালে গেছে। কিন্তু তারপরে আমার একটা সার্থকতা আছে যে এমন একটা জিনিস হয়তো আমরা সবাই মিলে করছি। কি করছি? যেটা বাগান তৈরি করছি, যেটা ফুলের বাগান, যেখান থেকে তোমরা ভালো মানুষ হবে, বের হবে এবং এই দেশের নেতৃত্ব দিবে। তোমরা দিচ্ছে, এখান থেকে পাশ করে অনেকে দেশের নেতৃত্ব দিচ্ছে, জাতির নেতৃত্ব দিচ্ছে। এখান সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এমন তো দরকার নেই, তো ভালো নেতাও তো হইতে হবে। শেখ হাসিনা হওয়ার লাগবে না? তো শেখ হাসিনা কি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার? তাহলে শেখ হাসিনাই তো দেশটা চালাচ্ছে, তা শেখ হাসিনা হবার লাগবে না? আসাদুজ্জামান নূর কাউকে হইতে হবে না? উনি কি ডাক্তার?
উনি কি, উনি নাট্যকার, নাটক করতো, এখন উনি আমাদের নেতা শহর এই এলাকার। তো সবাই তো খালি খালি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, নেতা তো হইতে হবে, ভালো নেতা হইতে হবে, ভালো শিক্ষক হইতে হবে, তাই নাকি? পুলিশ হবার লাগবে, এখান থেকে অনেক পুলিশ হয়েছে। ওই সময় আমার কথা ছিল যে আর কিছু না হোক, ভালো পুলিশ তো বানাইতে পারবো। পুলিশ না হলে তো আমাদের দেশটা ভালো চলবে না, বিজেপি বানাইতে হবে, আর্মি বানাইতে হবে, তো হয়েছে তো অনেকে। এইখানে আছে একজন দুইজন, আমি নাম না বলি, ওরা 4 বার ডাকে আনি ফর্ম ফিল আপ করেছে, এই ফর্ম ফিল আপ করো, এক সাবজেক্ট পাস করো, পরীক্ষার ফিও দিতে পারে নাই, দেয় নাই, এখন চাকরি করতেছে বিডিআরে। কি এখন কি টাকা আমাকে দিচ্ছে না? তবে হ্যাঁ, আমি ওখানে গেছিলাম, র্যাবের হেড, আমাকে যে সম্মান দিছে মনে, আমি র্যাবের বোধহয় ডিজি, ওই যে ছাত্র আমার র্যাবের হেড অফিস গেছি, এমন সম্মান দিছে, সব ঘুরাই দেখছে। ওই সময় মনে হয়েছে যে আমি বোধহয় র্যাবের ডিজি, তো ওনা থাকলে কি আমি পারতাম? এই যে সম্মান পাইছি, এটা তো কম কথা নেই। তো এখান থেকে তো তৈরি হয়েছে। তো তোমরা যখন ভালো মানুষ হবে, ভালো কিছু করবে, তাহলে এই সার্থক হবে, তাই না? তা আমার বক্তব্য বাড়াই না, কারণ ক্ষুধা লাগছে। এখন অনেক কথা ছিল, আমি ভুলে গেছি, অনেক কথা ছিল ভুলে গেছি, পরে হয়তো বলা যাবে। ও ব্যারিস্টারও তো হয়েছে, ওই যে এখানে সাইনবোর্ড লাগা আছে না, আমার তো ছাত্র, কিন্তু নামটা যে কি ওবায়দুর রহমান তারে, ও কিন্তু ব্যারিস্টার, হাইকোর্টে প্র্যাকটিস করে, কম কথা না, ব্যারিস্টারও হইতে হবে। এখন যেমন শোনো, এখন আমরা বলি যারা একটা পরিবারে ডাক্তারও যেমন লাগে, পুলিশ আর উকিল লাগে, অন্য যাহা হোক, একটা পরিবারে যদি ডাক্তার থাকে, পুলিশ থাকে, আর যদি একজন উকিল থাকে, তাহলে ওর সঙ্গে আর কেউ লাগাইতে যাবে না, ওর সঙ্গে কেউ ফাইট করবে না। তাহলে তোমরা অনেক কিছু হবে। আরো কথা ছিল, আমার কথা ছিল যে ওইখানে আমরা তারা কথা বলতাম না মাঝে মাঝে, ওইখানে 2-1টা কথা বলে আমি বিদায় নিতাম। তো যাও, আর হারুন স্যাররা অনেক কিছু করছে সবাই মিলে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি দোয়া চাই সবার কাছে, অনেকে আমার কাছেও দোয়া চাইছেন, অবশ্যই আমি প্রাণ খুলে সবার জন্য দোয়া করি। আমি চেয়ারম্যান হিসাবে, হেডমাস্টার হিসাবে অন্তত শোয়ার আগে একবার হলে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমার স্কুলটা যেন ভালো চলে, আমার ইউনিয়নটা যাতে ভালো চলে, তাহলে আমি একটু ভালো থাকি, এটা আমি প্রতিদিন প্রার্থনা করি, সবাই আমরা ভালো থাকি। না, আমার দোয়া কতটুকু কাজে লাগবে আমি জানি না, কারণ আমি তো অত পবিত্র মানুষ না, আমার অনেক দোষ আছে, অনেক ভুল আছে। আমি সবার কাছে ক্ষমা চাই, দোয়া চাই, তোমরা করলে আমার মনে হয় কাজে লাগবে। কি প্রাণ খুলে দোয়া করবা, আমার জন্য করবা, আমিও করি যে সবাই আমরা ভালো থাকি। আমার সহকর্মী যারা আছে তাদের কাছে আমি ক্ষমা চাই, আসলে কাজ করতেছি, অনেকে অনেক বকাঝকা করতে হয়েছে, এটা কারোর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নয়, কোনো শত্রুতা নয়, আমার মনেও কিছু নেই। আমি এমন মনে, আমি যদি কাউকে কষ্ট দেয়, পরম হচ্ছে আমি পরিচয়টা ধরে রাখতে পারবো না, কারণ আমার ভোট করা মানুষ, আমাদের মানুষের সবসময় একটু কাছাকাছি থাকতে হয়। হ্যাঁ, এই জন্য যত আমাদের সম্পর্ক ভালো থাকবে তত আমার লাভ। তা আমি আমার মনে, আমি সহকর্মীদের উদ্দেশ্যে বলতেছি, আমি তার মনে আসলে আমার কারো প্রতি আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারো প্রতি আমার, সবার প্রতি আমার ভালোবাসা আছে, সবার প্রতি আমার দোয়া আছে। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমি আসলে ক্ষমা চাই। আমার বিশ্বাস যে অনেকে আমি কষ্ট দিয়েছি, বিশেষ করে আমি এখানে আমার সহকর্মী আছে সিদ্দিক, আমাদের আনিসুর, কুমোদ আছে, তারা অনেক বকাঝকা করছে, অনেক হলো এটা আনো ওটা আনো। সিদ্দিক আছে নাকি, সিদ্দিককে আমি বিভিন্ন সময় আসলে অনেক খাটাইছি, আমি আসলে ক্ষমা চাই সবার কাছে যে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, সবাই আসলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো জন্য আমার কোনো আসলে আমার কারো আচরণে আমার মনে কোনো কষ্ট নেই, কিন্তু আমি যদি কাউকে দিয়ে থাকি, তো মানুষ তো সেই জিনিসগুলোই ক্ষমা করবেন। আরও অনেক কথা আছে, অনেক এসব ব্যক্ত করতে গেলে আসলে সময় লাগে, তো মনেও নেই আসলে। আজকের যে এখানে দাঁড়িয়ে আছি আমরা, ধরেন আজ থেকে 29-30 বছর আগে এটা কিন্তু ফসলের মাঠ ছিল, এটা কিন্তু ধান হয়তো ফসলের মাঠ ছিল, সেখানে আসলে স্কুল হয়েছে, প্রথমে প্রাইমারি হয়েছে আমাদের লোক, ওটা অনেক কথা। প্রথমে প্রাইমারি, তারপরে জুনিয়র, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ। আমি কলেজের ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে মন কষ্ট, আমারও কষ্ট আছে, আমি বেঁচে থাকলে, আমরা যদি ভালো থাকি, আগামীতে বিল হইলে আমি এইটুকু বলছি যে কচিয়া চৌরঙ্গী সেবা স্কুল অ্যান্ড কলেজ এটা বিভক্ত হবে, ইনশাল্লাহ হতেই হবে।
আমি আমার অন্য সহকর্মী যারা বিল পান না এখনও, স্কুলের আমার মরিয়ম আছে, আমাদের অশ্বিনী আছে, আমি তাদের কাছেও ক্ষমা চাচ্ছি যে আসলে চেষ্টা কোনো ত্রুটি ছিল না। আমি চাইছিলাম যে ব্যাপারটা করেন এই ব্যাপারেও আমি সহযোগিতা করব, এখানে আমি পাশে থাকব। আমি চাইছিলাম যে সবার মুখে যদি হাসিটা ফুটতো তাহলে হয়তো ভালো হইতো, কিন্তু চাইলে তো আসলে হবে না। হারুন আছে, হারুনকে আমি অনুরোধ করব যে যেহেতু স্কুল অ্যান্ড কলেজ এটা করা হয়েছে, হারুন কিন্তু সবটারই প্রধান। যেহেতু আমরা আজকে দিয়ে যাব, সবটাই সমানভাবে দেখতে হবে। সেটাও সন্তান, এটাও সন্তান, সবাইকে সমান চোখে দেখতে হবে। স্কুলটা যাতে, কলেজটা ভালো চলে, এটা যাতে, অনেকে চলে গেছে আসলে কিভাবে আর আটকাবো, অনেকে চলে গেছেন, পেটের দায়ে তো মানুষ যাবেই। তারপরে যতটুকু আছে, যারা আছে তাদের নিয়ে যেন ভালো চলে। যদি ভালো চলে, এটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি মনে করবো যে আজকের এই অনুষ্ঠান, আজকে আমার জন্য যে বিদায় অনুষ্ঠান, সেটা সার্থক হবে। আর যদি না হয়, এবারে কলঙ্ক দাগ থাকে, এটা তো আমার এড়ানোর সুযোগ নাই আসলে, তাহলে আসলে কষ্ট পাবো। হারুনকে আমি অনুরোধ করব যে এটা যেন অব্যাহত থাকে। আমার সহকর্মী যারা কলেজ এবং স্কুল, সবাইকে আমি অনুরোধ করব যে কলেজ স্কুল আলাদা করে দেখার সুযোগ নাই, সবাই একসঙ্গে, একই প্রতিষ্ঠান, একসঙ্গে মিলেমিশে কাজ করবেন। ওই যে দেখছেন যে অনেকে বলে হেড স্যার এরকম অফিস কেন করছেন। আমি যতদিন থাকবো, আমি এখান থেকে দেখবো যে আমার স্যাররা কে কী করতেছে। এখান থেকে আমি আলাদা করা, আমি যতদিন আছি আলাদা করার সুযোগ নাই। হারুন স্যাররা আলাদা করবে না, এখানে থাকবে, সেটা তাদের বিষয়। তো আমি মনে করি যে এখানে থাকাই ভালো, সবাই সবার মুখটা দেখব। আমি বিশেষ করে কোনটা জানি ভুলে গেলাম, এটা যেন সবাই মিলেমিশে থাকবেন। আমি পাশে থাকার চেষ্টা করব, সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর হারুনকেই বলবো যে এটা অনেক বড় দায়িত্ব, কিন্তু কারণ আমি আমার জীবনে যদি দেখি যে আমি একটা ছোট মানুষ, দুইটা বড় দায়িত্ব, কোনোটাই ছোট না। একজন চেয়ারম্যান কখনোই ছোট করে দেখার সুযোগ নাই। কারণ আমি অনেক সময় বলি যে একজন ইউনিয়নে যত বড় মানুষ হোক, শিক্ষিত হোক, সে যদি ইউনিয়নে থাকে, তার মনটা একবার হয়তো চায় যে চেয়ারম্যান হবে। কি ভাই ভুল বললাম? মনে মনে থাকতেই পারে যে আমি চেয়ারম্যান হব, কারণ ইউনিয়নের একটাই পোস্ট, কেন হতে চায় ইউনিয়নে, অনেকে হতে চায়, দোষের কিছু নাই। সেরকম একটা হেডমাস্টার কিন্তু অনেক বড় পদ। ক্যাম্পাসটা হয়তো ছোট, কিন্তু এখানে 800, 1000, 2000 অনেক স্কুল, হয়তো বিভিন্ন শিক্ষার্থী আছে, কিন্তু আমাদেরও তো প্রায় কত 1000 জনের মতো। এই 1000 জন, এটা 1000 জন মানুষ এখান থেকে লেখাপড়া করবে, এরা হয়তো একসময় রাষ্ট্রনায়ক হবে, এরা দেশ চালাবে। সুতরাং এটা ছোট করে দেখার সুযোগ নেই। তো আমাদের কারো অবহেলায়, আমাদের কারো ভুল সিদ্ধান্তের কারণে যদি একটা শিক্ষার্থীর জীবন নষ্ট হয়, ভুল পথে যায়, আমার মনে হয় যে আমরা মরেও শান্তি পাবো না। তো সেই দিকে সবসময় সজাগ থাকতে হবে। আমার শিক্ষার্থী ভাই বোনেরা, সবার প্রতি আমার বিনীত অনুরোধ, তোমরা যদি ভালো মানুষ হও, তোমরা ভালো মানুষ হও, বড় মানুষ হও, তোমরা জিজ্ঞেস করবে কোথায় লেখাপড়া করছো, যে ওই প্রাইমারি অমুক স্কুলে। হাই স্কুল কোথায়? যে কসিয়া চৌরঙ্গী সেবা স্কুল অ্যান্ড কলেজে। তাহলে এই আজকের এই বক্তব্য দেওয়া বা এটা করা সার্থক হবে। আমার বিশ্বাস যে অনেকে আমাদের সেই স্বপ্ন পূরণ করেছে। এখানে আমাদের লতিফ সাহেব যেটা বললো যে ওনার ছেলে, ওনার নাতি এখান থেকে হইলো প্রথম GPA 5 পাওয়া শুরু হয়েছে, তারপরে সেই GPA 5 পাওয়ার ধারা অব্যাহত আছে, অনেক সময় কমে, অনেক সময় বেড়ে। তো আমরা এই 8টা 9টাতে আসলে সন্তুষ্ট না। আমি আশা করব যে আমি চলে যাচ্ছি, কিন্তু এরপরে যেন লম্বা সাথ দেখতে চাই আমরা, যাতে আমরা অভ্যর্থনা দিতে পারবো। কিন্তু সবাই যে GPA 5 পাইতে হবে এমন কোনো কথা না। তুমি যদি একজন ভালো খেলোয়াড় হও, একজন গায়ক হও, একজন নাট্যকার হও, তাই না, একজন ভালো কৃষক হও, সেটারও তো দরকার আছে। তো যে যেটা পারে ভালো হইতে হবে, আসলে ভালো মানুষ হইতে হবে, ভালো লেখাপড়া করতে হবে, ভালো কিছু হতে হবে। সবাই যদি ডাক্তার হয় তাহলে ইঞ্জিনিয়ার কে হবে? আবার সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তাই না, তাহলে আমাদের পুলিশ কে হবে? পুলিশ নাহলে তো দেশ শেষ। তো বিজেপি তো হইতে হবে, নাহলে তো বর্ডার দিয়ে হলেও কালোবাজারি হবে। তো সুতরাং সব কিছুই হইতে হবে। তো সুতরাং সবাই তোমরা সেই রকমভাবে প্রস্তুতি নাও। তোমার স্বপ্ন যেটা, তুমি সেটা তোমার স্বপ্নের মতো, তাই না, তোমার স্বপ্নের সমান তুমি বড় হইতে পারবো। যে মানুষ তার স্বপ্নের সমান বড়, একটা কথা আছে না? কিন্তু আমার না, কার কথা? যে ভারতের যে রাষ্ট্রপতি ছিল, যে কি, যে আমরা জেগে দেখি, তাই না, আমরা যেটা জেগে দেখি সেইটা হলো স্বপ্ন, আমরা ঘুমে যেটা দেখি সেটা স্বপ্ন না। তোমরা সেরকম স্বপ্ন দেখবে, বড় মানুষ হবে, ভালো মানুষ হবে,
তাহলে তা সার্থক হবে। এবং এটা পরিপূর্ণ বিদ্যাপীঠ যখন হবে তখন এই সেদিন আমরা যে অবদান নিয়ে যে আশা নিয়ে আমাদের চৌরঙ্গী সেবা সংঘের সদস্যরা এই স্কুলে হলো আগাই এসেছিল, তাদের নাম তাদের হলো অর্থ দিয়ে কায়িক শ্রম দিয়ে এটা করছিল আমরা সবাই মিলে। সেটা আমিও সাথে আমার সৌভাগ্য হয়েছে যে আমি সেদিনও নেতৃত্বে ছিলাম, আজও আছি। তো সবাই মিলে আমরা ভালো থাকি। আমার জন্য সবাই দোয়া চাই সবার কাছে, সবার জন্য আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে আশীর্বাদ চেয়ে সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। কাল থেকে হয়তো দেখা হবে অন্যভাবে। আমি 2-4 দিন যে আসবো না এমন না, দেখা হবে কিন্তু অন্যভাবে। আর একটু বসাটা হবে না হয়তো ওইভাবে। তবে হারুন স্যারকে আমি বলতেছি কি, আমি যেহেতু চেয়ারম্যানই করি এখানে, তো মাঝে মাঝে আমার সালিশ দরবার করতে হয়। আমি আশা করবো যে আমার দরজা এখানে খোলা থাকবে, নাকি হারুন? খোলা থাকবে, অসুবিধা নাই। তা সবার জন্য শুভকামনাটা নিয়ে সবার মঙ্গল কামনা করে, আরও অনেক কথা ছিল হয়তো পরে হবে, ভুলে গেছি, হয়তো নোট টোট করলে ভালো হইতো। আর সবাই ভালো থাকি। আর কি কব, সবার জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের প্রতিষ্ঠানের এবং আমাদের অধ্যক্ষ স্যারের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে দোয়া মুনাজাত পাঠ করবেন অত্র প্রতিষ্ঠানের মৌলভী শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহমান স্যার। আমরা সূরাতুল ফাতিহা পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وأزواجه وبارك وسلم. إله العالمين يا خير الناصرين نصر من الله وفتح قريب وبشر المؤمنين فالله خير الحافظين. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. আয় রব্বুল আলামিন বিনিয়াস ইয়া আল্লাহ, এই বিদ্যালয় যারা করেছেন রব্বুল আলামিন, যারা বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন, বাঁশ টেনে এনে খুঁটি দিয়েছেন, ইয়া আল্লাহ যারা বেঁচে নাই, মৃত্যুবরণ করেছেন রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তাদের বিদায়ী আত্মার প্রতি আমরা মাগফিরাত করতেছি আল্লাহ। ইয়া আল্লাহ তারা যেন কবর জগতে শান্তিতে থাকে রব্বুল আলামিন। আল্লাহ যারা বেঁচে আছেন রব্বুল আলামিন তাদের সবাইকে তুমি সুস্থ রাখো আল্লাহ। ইয়া আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। ইয়া আল্লাহ সমাজে দেশে কাজ করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন আমরা যতদিন বেঁচে থাকবো রব্বুল আলামিন ততদিন যেন আমরা কোরআন ও হাদিস মোতাবেক আমরা আমাদের জীবনগুলিকে গড়তে পারি, তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ পাঁচখানা নামাজ যেন আমরা সবাই আদায় করি রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আজ হোক কাল হোক পরশু হোক আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ। ইয়া আল্লাহ মৃত্যুবরণ করার আগে আমাদের সবাইকে ভালো মানুষ বানিয়ে দাও। আমরা যেন ভালো মানুষে কবর জগতে যেতে পারি, তৌফিক দান করে দাও। ওয়াকুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন আমাদের হেড স্যারের আজকে কর্মদিবসের শেষ দিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ স্যারকে তুমি সুস্থ রাখো। ইয়া আল্লাহ তার মেধা শক্তি দৃষ্টি শক্তিকে তুমি বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ স্কুল তিনি তৈরি করেছেন, ইয়া আল্লাহ আমরা মন থেকে স্যারকে বিদায় দিতে পারলাম না। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য যতদিন তিনি জীবিত থাকবেন আল্লাহ
ততদিন এই মাঠে যেন প্রতিদিন তার পা দুখানে পরে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সবাইকে তুমি সুস্থ রাখো, আমাদের দৃষ্টিশক্তি মেধা শক্তি সব শক্তিকে তুমি বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ ছাত্রছাত্রীদেরকে বই শ্রেণীতে মনোযোগ বৃদ্ধি করে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া জাজিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রায় শেষ পর্বে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে, যদিও আমরা আমাদের মন চাচ্ছে যে তোমায় কিছু দেবো বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলে প্রয়োজন, আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামান্য উপহার সামগ্রী স্যারকে অর্পণ করবো এবং শিক্ষার্থীরা ওদের কিছু থাকলে তোমরা দিতে পারো। শিক্ষার্থী আগে আসবে স্যার, শিক্ষার্থীরা তোমরা চলে আসো। ইচ্ছা মতো ওরা নিজেরাই ওরা 7 চলে আসো, 6 তারপর 7 ক্রমান্বয়ে আসবে, 6, 7, 8, 9, 10 এইভাবে আসবে। এই পাশে দেখো, ক্যামেরার পাশে দেখো। এরপরে যারা আছে আসো, এরপরে যারা আসো ক্রমান্বয়ে আসো, 6, 7, 8, 9, 10। এটা কি 7, 6? এত ক্যামজাম করো না। 6 এর একটা শাখা। এই এদিকে দেখো, এই সবাই এদিকে দেখো, এই সবাই এদিকে দেখো। ক্লাস 7 আসো, ক্লাস 7 আসো, 7 থাকলে আসো, 7, 8, 9 চলে আসো। সাজু, সাজু তোমার একটু প্রয়োজন, সাজু এখানে আসো। এইদিকে দেখো রে, এই ডেট না ক্লাসে 30টা শেখা। তারপরে তোমরা চলে আসো, চলে আসো। 7 না 7? আচ্ছা 7, 8 আছে। তোমরা 8 না? ওরে বাবু অনেক কিছু। 30টা শেখা ছাত্রী। তারপরে চলে আসো, একটু পাশে হলে ফেসটা সবারই ভালো লাগে। ক্লাস 7 নাকি? ভূমিকা না ওটা এমনিতে 7। তাতে আসো। দাও ব্যক্তিগত কিছু বাকি দিতে কোন করো। এই তোমরা ভূমিকা এই তুমি ধরে থাকো সবাই দেখি দিচ্ছি স্যার। এরপরে কি আছো? আর যারা আছে 8, 8, 9 আসো, আর কেউ আছে? তাতে করো। 9 তোমরা যাও। দাও দাও। না 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 ওরা সারা কর্মতন হবে তারপরে। 9 তারপরে 9 এ আর কেউ আছে? ছেলে শাখা আছে নাকি? না 10 আসো, 10 থাকলে আসো, আসতেছে ক্লাস 10 আসো, তাতে আসো। ক্লাস 10 আসো। এদিকে দেখো, এই সবাই এদিকে দেখাও। ক্লাস 10 আর কেউ আছো? নাই না? চলে আসছে। এবার আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান আরে ওই ব্যাগটা ধরা যায়। ম্যাডাম আছেন? মামা আপনার ইয়েটা সরান। মামা আপনি ক্যামেরা কাছে দেন।
তোমাদের জন্য আয়োজন আছে। তারা এখনো কিন্তু না তো, আগে আমরা শ্রদ্ধা জানাবো স্যারকে। সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা শিক্ষার্থীরা মেয়েরা আগে আসবে, স্যারের সাথে করমর্দন করবে, স্যার এখানে দাঁড়াবে, আমরা সারিবদ্ধভাবে স্যারের সাথে সবাই করমর্দন করবো এবং ক্লাসে যাবো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে। ভিডিও স্কুলের পক্ষ থেকে একটা করি তোমাদের বাটার বল আছে, সবাই করমর্দন হয়ে নিজ নিজ ক্লাসে যাবে, কোনো রকমের বিশৃঙ্খলা করবে না এবং নিজ নিজ দায়িত্বে বেশ ঢুকাবে। আচ্ছা সমস্যা না, রাস্তা ক্লিয়ার আছে, রাস্তা ক্লিয়ার আছে, সমস্যা নেই। একেবারে মুখ ভাসে এই সামনে দেই ডিস্টার্ব আছে। কেউ কিন্তু আসে না যাও মাটিতে বন্ধ করতে পারে। হোক সমস্যা নেই, বাবার দাঁড়াই শুধু রাস্তা সবাই দূর থেকে ওই পিছনে মেয়েটার ওখান থেকে শুরু করবে, তো ওদিক থেকে যাও 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 সব ওদিক থেকে আসো। এভাবে এখন দেখলে টানিও না, পরে পরে দেখলে তোমরা আমরা শেষ করে গিয়ে তারপরে
মাইক আছে আমার মনে হয় কেটে দাও মানে বেঞ্চগুলো আমরা পরে ঢুকে নিব পরে বেঞ্চগুলো ঢুকে ছেলেরা থাকবে